প্রিয় লিসেনার্স, কখনো কি এমন হয়েছে আপনি গভীর রাতে মর্গে গিয়েছেন অথবা মর্গের আশেপাশে দিয়ে আপনার কোথাও যেতে হয়েছে? যদি গিয়ে থাকেন তাহলে কেমন লেগেছিল সেই সময়? খুব বেশি ভয় পেয়েছিলেন কি, অথবা এমন কিছু ঘটেছিল যা অপ্রত্যাশিত? যাই হোক, আমাদের আজকের ঘটনাটি একটি মর্গ নিয়েই। আমি আশা করব এই ঘটনাটি আপনাদের সেই শিহরণটা এনে দিতে পারবে যে শিহরণটা ভয়প্রেমী মানুষের কাম্য। ঘটনাটি পাঠিয়েছেন সাইদুর রহমান। আমরা ঘটনাটি সেভাবেই পড়তে শুরু করছি যেভাবে তিনি লিখেছেন। প্রথমেই শুভেচ্ছা নেবেন। আমি আপনাদের শো নিয়মিত শুনি। নিয়মিত শোনারও কিছু কারণ আছে। আমি নিজেও কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, তাই আপনাদের শোর মাধ্যমে শুনি অন্যান্য মানুষের সঙ্গে কি ভৌতিক ঘটনা ঘটেছে। তারাও কি আমার মতোই ভয় পেয়েছিল, নাকি তাদেরটা আরও বেশি, নাকি আরও কম? যাই হোক, এবার সরাসরি আমি আমার ঘটনাটা শুরু করতে চাই। 2014 দিকে আমার যে খালু আছে, অর্থাৎ আমার মায়ের বোনের হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে। ওনাদের কোনো ছেলে সন্তান ছিল না, তাই ওনাকে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে যা দায়িত্ব ছিল সেগুলো আমাকেই করতে হচ্ছিল। আমি এবং আমার খালা, আমরা দুইজন মিলে খালুর সেবা যত্ন করতে থাকি। বাইরের দিকটা আমি সামলাতে থাকি। কখন ব্লাড প্রয়োজন, কখন কি প্রয়োজন সেগুলো আমি দেখতাম, আর আমার খালা অন্যান্য সেবা যত্ন করতেন। বলে রাখা ভালো, সেই হাসপাতালটার নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, তাই আমি হাসপাতালটার নাম বলবো না, কেননা আমি ওই ব্যাপারটাকে প্রমোট করতে চাইছি না বা ডিমোটও করতে চাইছি না। সেটা একটা পাবলিক হাসপাতাল। তো একদিন আমি রাতের খাবার কিনতে গিয়ে হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম কয়েকজন ডাক্তার এবং বেশ কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। তাদের আলোচনায় বুঝতে পারলাম সামনের ভবনটা এখানের মর্গ, আর লেখাও ছিল একটা সাইনবোর্ডে হাসপাতাল মর্গ। সেটা অবশ্য পরে লক্ষ্য করেছি। তখন আমার বয়স 20-এর কিছু উপরে, কিন্তু আমি জীবনের প্রথমবারের মতো মর্গ দেখলাম। এর আগে সিনেমায় দেখেছি। আমার কাছে ব্যাপারটা সত্যিই ভালো লেগেছে। যা সিনেমায় দেখেছি তা আজকে বাস্তবে দেখছি। আর বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, জায়গাটাতে দাঁড়িয়ে আমি যেন কেমন একটা ফিল পেলাম। আমার কাছে ভালো লাগলো। সব মিলিয়ে সিদ্ধান্ত নিলাম, ফ্রি পেলে এখানে এসে দাঁড়াবো। কিছুটা ভালো লাগার সম্ভাবনা রয়েছে। আর মর্গের সামনে একটা গাছ রয়েছে যেটা ভালো ছায়া দেয়। তো আমার হাতে যেহেতু রাতের খাবার দাবার ছিল, আমি বেশি দেরি না করে চলে গেলাম খালু যে ইউনিটে ভর্তি আছেন সেই ইউনিটে। এরপর থেকে আবারও আমি স্বাভাবিকভাবেই ব্যস্ত হয়ে পড়ি। খালুর বাইরের যা যা প্রয়োজন সেগুলো করতে থাকি। ওগুলো করতে করতে রাত হয়ে যেত। আমি সন্ধ্যার পর থেকে একটু ফ্রি টাইম পেতাম হাসপাতালে। সেই সময়টায় আমি সিদ্ধান্ত নেই ওই মর্গের সামনে যে গাছটা আছে সেখানে যাব আর দাঁড়িয়ে থাকব। মাঝে মধ্যেই সেখানে দাঁড়িয়ে থেকে দেখতাম অনেক লাশ সেখানে নিয়ে যাচ্ছে, অনেক রোগীকে সেখান থেকে বিদায় দিচ্ছে পোস্টমর্টেমের পর। ব্যাপারটা হলো, আমি একদিন কাজটা শেষ করে ফ্রি হতে হতে রাত 11টা বেজে যায়। খালা আমাকে বলে আমি যেন একটু ঘুমিয়ে নেই, কিন্তু আমি বুঝতে পারি এই হাসপাতালে আমার ঘুম হওয়াটা একটা কঠিন ব্যাপার। সাধারণত আমি নীরব পরিবেশ না হলে ঘুমাতে পারি না। আর বুঝতেই পারছেন, যেহেতু পাবলিক হাসপাতাল, অনেক মানুষজনের আসা যাওয়া সহ নানা ব্যাপার আছে, তাই আমি ঘুমাতে পারবো না সেটা বুঝতে পারলাম। আমি খালাকে বললাম আমি আসছি, তুমি থাকো। তারপর আমি হাঁটতে হাঁটতে আবার ওই মর্গের দিকে চলে গেলাম। আমার হাতে টাচ ফোন ছিল, আমার তখনও ফেসবুক অ্যাকাউন্ট ছিল। আমি 2-1 জনের সঙ্গে চ্যাটে কানেক্টেড ছিলাম। হাঁটতে হাঁটতে মর্গের সামনে গিয়ে দেখলাম আজকে মর্গের সামনে কোনো ভিড় নেই, মানুষজন একদমই নেই। স্বাভাবিকভাবেই মর্গের একটা ব্যাপার আছে, শুধু মর্গের না, হাসপাতালের একটা ব্যাপার আছে। যেদিন রোগী বেশি থাকে সেদিন ভিড় বেশি থাকে। আর এমনও অনেক সময় যায় যেদিন একদমই রোগীর চাপ থাকে না, আর মর্গের সামনে লাশেরও চাপ থাকে না। তো আমি বুঝতে পারলাম আজকে হয়তো তেমন অপমৃত্যু হয়নি বা কোনো দুর্ঘটনা ঘটেনি যে মর্গের সামনে ভিড় থাকবে। এটা ভেবে ভালো লাগলো। আমি ওই গাছটার নিচে দাঁড়িয়েই চ্যাটিং শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর একটা ব্যাপার লক্ষ্য করলাম। খানিকটা দূর থেকে একটা লোককে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। আমি ভাবলাম কে না কে আসুক, কিন্তু একটু অবাক লাগলো তার আশাটা, কারণ সে আমার দিকে এমনভাবে আসছিল মনে হচ্ছিল সে আমার সাথেই কথা বলতে চায়। কিন্তু আমি এতটা গুরুত্ব দিলাম না। এক পর্যায়ে আমার কাছাকাছি এসে সে দাঁড়িয়ে পড়ল। এবার আমি বুঝতে পারলাম তার এদিকে আসার লক্ষ্যবিন্দু আমি। লোকটার বিবরণও একটু আপনাদেরকে দিয়ে রাখা ভালো হবে,
তার পরা একটা লুঙ্গিটা অনেক ময়লা, আর তার গায়ে একটা ছেঁড়া শার্ট, অনেক মোটা দেখতে। আর তার চেহারার বিবরণ যদি দিতে যাই তাহলে বলতে গেলে আমাদের দেশে উপজাতি যে সম্প্রদায়গুলো আছে তাদের মতো। কোন সম্প্রদায় সেটা আমি বলতে পারবো না। আমার কাছে এসে দাঁড়িয়ে সে আমাকে প্রশ্ন করলো, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? তার কথাগুলো ছিল আঞ্চলিক ভাষায়, তবে আমি সেটা এখন বলতে পারছি না, আমি আমার ভাষাতেই লিখছি। আমি তাকে বললাম, কিছু না, আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি। তারপর লোকটা আমাকে আরও কিছু কথা বলতে থাকে। তবে বলে রাখা ভালো, আমি তার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্টই দেখাইনি, বরং আমার কিছুটা বিরক্ত লাগছিল। এই জায়গাটায় আমার একা দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে, আর চ্যাটিংয়ে তো কয়েকজনের সঙ্গে কানেক্টেড ছিলামই। তো এই লোকটাকে আমার পুরোপুরিভাবে ডিস্টার্ব মনে হচ্ছিল আমার জন্য। সে যদি 5টা কথা বলে তাহলে আমি একটার উত্তর দেই, এভাবেই তার সঙ্গে আমার কনভারসেশন চলছিল। তো কিছুক্ষণ পর হঠাৎ করেই সে আমাকে প্রশ্ন করে, আপনি কি এই ঘরটাতে ঢুকতে চান? সে হাতে ইশারা করে দেখালো ওই মর্গটা। তো আমি বেশ অবাক হয়ে গেলাম, কেননা রাত প্রায় 11টা থেকে 11:30 বাজে। এই মুহূর্তে মর্গে ঢুকে কি হবে? আমি তাকে সাফ কথায় নিষেধ করলাম, বললাম না না, আমি মর্গে যেতে চাই না, আমার ওখানে যেতে ইচ্ছে নেই। সে আমাকে তেমন একটা জোর করলো না, বলল আরেকবার ভেবে দেখুন, ওখানে যাই চলুন, ভালো লাগবে, ওখানে আরও মানুষ আছে। আর ওই মুহূর্তে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম মর্গের দরজায় তালা ঝুলছে, চাইলেও কেউ ঢুকতে পারবে না। তাই তার কথা আমার কাছে বেশ অর্থহীনই মনে হলো। তাই আমি তাকে বলেই ফেললাম, এই মুহূর্তে চাইলেও মর্গে যাওয়া যাবে না, মর্গে তালা ঝুলছে। সে বলল এসব সে ব্যবস্থা করে ফেলবে, আমি শুধু তার সঙ্গে যেন যাই। তার এসব কথা শুনে এবার আমার বেশ বিরক্ত লাগছে। আমি হেঁটে হেঁটে ভাবলাম আমি আবার সেই ইউনিটের দিকে ফিরে যাই ঘুমাই গিয়ে। কিন্তু যখনই আমি তাকে ক্রস করে যাব তখনই সে আমার সামনে এমনভাবে দাঁড়ালো, আমি আর যেতে পারলাম না, অর্থাৎ আমার পথ আটকে দাঁড়ালো। দাঁড়িয়ে সে আমার দিকে তাকালো, তাকিয়ে আমাকে এমন একটা কথা বলেছিল, সেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে লিখতে পারছি না, কারণ সে যে কি বলেছিল তা এখনো পর্যন্ত আমি মনে করতে পারি না। আর সেটা মনে করতে গেলে হয়তো আমার মাথা ব্যথা শুরু হয়, না হলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু আমি এটা বলতে পারবো, তার চোখের দিকে তাকিয়ে আর তার কণ্ঠটা শুনে, অর্থাৎ সে যে কথাটা বলেছিল সেই কথাটা শুনে আমি হ্যালুসিনেট হয়ে গিয়েছিলাম, অথবা বলতে পারেন আমি মরিচিকায় পড়ে গিয়েছিলাম। সে আমাকে ডাকলো আমি যেন তার পেছন পেছন যাই। আমিও সুন্দর মতো হেঁটে তার পেছন পেছন মর্গের দিকে যাচ্ছি। আমি জানি না আমি কেন যাচ্ছিলাম, অথবা এখন আমি মর্গে গিয়ে করবোটাই কি। আর আমার তো মর্গে যাওয়ার কথাও না। আমি সবই দেখতে পাচ্ছিলাম, সবই বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করতে পারছিলাম না। তার পেছন পেছন হেঁটেই যাচ্ছিলাম। হঠাৎ করেই মর্গের দরজার কাছাকাছি যখন গেলাম তখন আমার ফোনে একটা কল ঢুকলো, আর আমার ফোনটাও ছিল ভাইব্রেট মোডে, যে কারণে কলটা আসার সাথে সাথে শব্দও হলো এবং ফোনটা কেঁপে ওঠায় আমার দেহটাতেও একটা টাচ লাগলো। সাথে সাথে আমি স্বাভাবিক হয়ে গেলাম। আগেই বলেছিলাম তার কথা শুনে আমি হ্যালুসিনেট হয়ে গিয়েছিলাম। আমার সেই হ্যালুসিনেট ভাবটা কেটে গেল কলটা আসায়। দেখলাম আম্মু কল দিয়েছে। আমি আম্মুর কল ধরলাম। আম্মু বেশ বকাঝকা করলেন আমাকে, আমি কোথায় কি করছি সব জিজ্ঞেস করলেন। আমি এখনো কেন খালুর ইউনিটে যাচ্ছি না, আর আমি এখন হাসপাতালের বাইরে আছি নাকি, নানা প্রশ্ন করলেন। আমি বেশ অবাক হলাম, আম্মু এত প্রশ্ন কেন করছে। কলটা কেটে আমি ফোনের দিকে তাকিয়ে দেখলাম 3:50 বাজে। সাথে সাথে আমার মনে হলো আমি যেন আকাশ থেকে পড়ছি। আমার যতদূর মনে পড়ে রাত 11টা থেকে 11:30 হবে সর্বোচ্চ, যখন লোকটার সাথে আমার গাছের নিচে কথা হয়েছিল। তার সঙ্গে সর্বোচ্চ আমার 3 মিনিট কথা হয়েছে। এর মধ্যেই এই 4-5 ঘন্টা সময় কিভাবে কেটে যেতে পারে? তাহলে এই 4-5 ঘন্টা আমি কোথায় ছিলাম? ওই সময়গুলো কোথায় কেটেছে, কিভাবে কেটেছে? আমি ওখানে আর কথাও বলিনি, কথা বলার সাহসও করিনি। আমি বুঝে যাই যে ওই লোকটার মধ্যে কোনো একটা সমস্যা আছে, যদিও তার দৈহিকভাবে তাকে কোনোভাবেই ভৌতিক মনে হচ্ছিল না বা অন্যরকম কিছু লাগছিল না, কিন্তু সময়টা কেটে যাওয়ায় আমি বুঝতে পারি এখানে সমস্যা আছে। তার দিকে না তাকিয়ে আমি একটা দৌড় দিই জুড়ে। যেহেতু আগেই বলেছি সে ছিল সামনে আর আমি ছিলাম পেছনে, তাই আমি পেছন দিক থেকে দৌড় দেওয়ায় সে আমার দিকে তাকাতে তাকাতে অনেকটা দেরি হয়ে যায়। আমি দৌড়ে মর্গের এরিয়া থেকে বের হয়ে পেছনে তাকাই। তাকিয়ে দেখি সে ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে। তার চেহারায় বেশ বিরক্তির ছাপ। তাও আমি দৌড় থামালাম না। আমি দৌড় দিয়ে সামনে আসতে একজন আনসারের সাথে দেখা হলো।
আনসারকে আমি সব খুলে বললাম যে এভাবে আমাকে একটা লোক মর্গের দিকে নিয়ে যাচ্ছিল। আনসার হঠাৎ করে আমাকে বলে সে নাকি একটু আগে আমাকে দেখে গেছে আমি গাছের নিচে বসে ঘুমাচ্ছিলাম, তাই আনসার আমাকে ডাক দেয়নি। আনসার ভেবেছে আমি ওখানে নেশা টেশা করে বসে আছি। আর এটা যেহেতু পাবলিক হাসপাতাল, তখন আমি লক্ষ্য করলাম আমার ফোনে 42টা কল এসেছে। আমার চাচি ফোন দিয়েছে, বাবা ফোন দিয়েছে, মা ফোন দিয়েছে, খালার নাম্বার থেকেও কল গিয়েছে, তবে একটা কলও আমি শুনতে পাইনি। আমার মনে হয়েছে যে সর্বোচ্চ আধা ঘন্টার ঘটনা সব কিছু মিলিয়ে, কিন্তু এর মধ্যে যে 4-5টা ঘন্টা কেটে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। এর মধ্যে আবার আমার চাচি ফোন দিয়েও আমাকে অনেক গালাগালি করে যে আমার আম্মু খুব চিন্তা করছে আমি কেন ফোন ধরছিলাম না, এসব নানা ব্যাপার বলে। তবে সেদিন সারা রাত আমি আর ঘুমাতে পারলাম না, ব্যাপারটা আমার খুব ভয় লেগেছে। পরদিন সকালে সেসব আনসারদের মধ্যে থেকে একজনের সঙ্গে আমার দেখা হলো। সে আনসার আমাকে বলল, কাল রাত ছিল বলে তোমাকে কিছু বলিনি, তবে তোমাকে একটু বলে রাখা উচিত। তুমি যে চেহারার বিবরণ দিয়েছিলে যে লোকটা তোমাকে ওই লাশ কাটা ঘরের দিকে নিয়ে গিয়েছিল, সেই লোকটার শারীরিক বিবরণ শুনে আমার একটা ব্যাপার মনে পড়ে গেল। আমাদের এই হাসপাতালেই বছর 10 আগে একজন লোক চাকরি করত, তার নাম ছিল পিনাট চাকমা। আর তুমি যা যা বলেছ সেই বিবরণগুলো তার সঙ্গে মিলে গেছে। বছর 10 আগে হঠাৎ করেই আমরা সবাই তাকে উদ্ধার করি ওই লাশ কাটা ঘর থেকেই। ওখানেই রক্তবমি করতে করতে সে মারা গিয়েছিল। তাকে আমরা খুঁজে পেয়েছিলাম রক্তবমি করা অবস্থাতেই। তো আমরা হয়তো নিশ্চিত করে বলতে পারছি না যে তুমি পিনাট চাকমাকে দেখেছো, তবে তোমার দেওয়া দৈহিক যে বিবরণ তাতে আমরা পিনাট চাকমারই মিল খুঁজে পেয়েছি। তো সেই আনসারের কথা শুনে আমি খুব বেশি ভয় পেয়ে যাই। তাহলে কি আমি যদি তার সঙ্গে সেই লাশ কাটা ঘরে কোনোভাবে ঢুকে পড়তাম, আমারও কি রক্তবমি হতো, আমিও কি পিনাট চাকমার মতোই মারা যেতাম কিনা তা আমি এখনো জানি না। তবে মহান স্রষ্টার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই এই কারণে যে আমার আম্মু যে সময় কলটা দিয়েছিলেন তার থেকে একটু পরেও যদি কলটা দিতেন তাহলে হয়তো আমার বড় কোনো ক্ষতি হয়ে যেত। অথবা এর আগে ওনারা অনেক কল দিয়েছেন, সেগুলো আমি বুঝতেই পারিনি। কিন্তু ওই সময়ের কলটাও যদি আমি বুঝতে না পারতাম তাহলে হয়তো আজকে এই ঘটনা আমার লেখা হতো না। কিন্তু সেই সময়টা আমি এখনো ভুলতে পারি না, যেখানে আধা ঘন্টার চাইতেও কম সময়ে 4-5টা ঘন্টা কেটে গিয়েছিল। তো এই ঘটনা আমি খালু সবাইকে বললাম। এরপর ওনারা আর রাতের বেলা আমাকে হসপিটালে থাকতে দেননি। সারাদিন যা যা কাজ করার করেছি এবং রাতের বেলায় হসপিটাল থেকে আমাকে চলে যেতে বলতেন খালা। তো সব মিলিয়ে এখন সব ঠিকই আছে। এই ছিল আমার ঘটনা, লিখে পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। তবে এটুকু বলতে পারি ঘটনাটা একদম সত্য, যা আমি নিজে দেখেছি এবং আমার সঙ্গেই ঘটেছে। সামনে যদি আরও কোনো ঘটনা পাই আপনাদেরকে পাঠাবো। ভালো থাকবেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। আমি আপনাদেরকে পড়ে শোনাতে চেষ্টা করলাম। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে ঘটনাটা সত্যই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতেই পারেন, কারণ আপনাদের জানানো মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে থাকি। আর আপনাদের জীবনে যদি সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে সেগুলো পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে, আমাদের ফেসবুক পেজে এবং আমাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টে। আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোর লিঙ্ক রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আবারও ধন্যবাদ।